প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের আমি কার্যক্ষেত্র থেকে একটা ক্লাস নিচ্ছি। গতদিন আমরা এই চ্যাপ্টারের আরেকটা অংশ সমন্বয় জাবেদার সমূহ সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা সমন্বয় জাবেদা এবং অন্যান্য যে জাবেদাগুলো আছে সেগুলো কার্যপত্রে কিভাবে প্রয়োগ করতে হবে এবং কার্যপত্রে সমন্বয় জাবেদাসমূহ প্রয়োগের পরে সমাপনী দাখিলা বা বিপরীত দাখিলাগুলো কীভাবে প্রস্তুত করতে হবে সে বিষয়ে আমি আজকে তোমাদের আলোকপাত করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আজকে কার্যপত্র এবং সমন্বয়, বিপরীত দাখিলা ও সমাপনী দাখিলা, এগুলো এই জাবেদাগুলো প্রয়োগ করব এবং সেই প্রেক্ষিতে আমরা পরবর্তী আলোচনা চালিয়ে যাব। শিকন অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমরা যদি শেষ করো, যেহেতু আজকে এটি নিয়ে আমি আরেকটা ক্লাস দিচ্ছি এবং এর মাধ্যমে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পাবে এর মাধ্যমে তোমরা আসলে কি করতে পারবে। আমরা গতদিন যা দেখেছিলাম এরপর থেকে শুরু করেছি আমরা, সেখানে কার্যপত্রকে তোমরা সংজ্ঞায়িত করতে পারবে, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, এই বিষয়গুলোকে তোমরা সংজ্ঞায়িত করতে পারবে এবং রেওয়ামিল থেকে কার্যপত্র প্রস্তুত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছ আমরা এই চ্যাপ্টারের কি কি জানতে পারবো এই বিষয়গুলো আলোচনা করার পরে আমরা দেখি। সেখানে প্রথম আমরা এই বিষয়গুলো কার্যপত্র, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা এগুলোকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। রেওয়ামিল থেকে কার্যপত্র প্রস্তুত করতে পারবো। কার্যপত্রে বিভিন্ন প্রকার সমন্বয় দাখিলা যেভাবে প্রয়োগ করা হয় সেগুলো শিখতে পারবো। বিপরীত দাখিলা এবং সমাপনী দাখিলাগুলো আমরা কিভাবে করতে হবে সেগুলো আমরা শিখতে পারবো। ইতিমধ্যে তোমরা সমন্বয় দাখিলার একটা বিশ্লেষণধর্মী ক্লাস পেয়েছো এবং সেখানে আমরা যথেষ্ট আলোচনা করেছি। তবু আমি জাস্ট এখানে একটু সামান্য কিনোট আকারে আলোচনা করব এটা ধারাবাহিকতা রক্ষার্থে। দেখো, কার্যপত্র কি? কার্যপত্র তোমরা এখানে বিস্তারিত শুনতে পাবে। বিষয় হচ্ছে কার্যপত্র হচ্ছে মোটামুটি একটা কাজের বিবরণ। আমরা হিসাব বর্ষ শেষে একটা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। আর্থিক বিবরণীটা মূলত আমার পুরো প্রতিষ্ঠানের সারা বছরের যে কার্যাবলী এখান থেকে ফলাফল প্রদর্শন পর্যন্ত এবং তা মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত। মানুষ মানে হচ্ছে যারা ইন্টারেস্ট গ্রুপ, যেমন শেয়ার হোল্ডার আছে, শ্রমিক আছে, কর্মচারী আছে, রিসার্চার আছে, রাষ্ট্র আছে, সরকার যাদেরকে আমরা ট্যাক্স দিই এবং এরকম বিভিন্ন গ্রুপ আছে। তাদের কাছে আমরা ইনফরমেশন ফ্লো করি, অর্থাৎ আমরা তথ্যগুলো প্রেরণ করি। এটি হচ্ছে আমাদের মূলত একটা আর্থিক বিবরণীর মূল উদ্দেশ্য, যাতে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ ফর এক্সাম্পল, যে বিনিয়োগকারী তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন কিনা। সরকার ক্যালকুলেট করবেন কতটুকু ট্যাক্স এই প্রতিষ্ঠান থেকে আদায় করতে পারবে। শ্রমিক তার যে বেতন বোনাস বা কর্মচারী বেতন বোনাসের বিষয়ে তারা বার্গেইন করবে কোম্পানির সাথে, প্রতিষ্ঠানের সাথে। অর্থাৎ
বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ, আর তোমরা যারা স্টুডেন্ট বা আমরা যারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি তারা রিসার্চ করব, এবং এর মাধ্যমে আমরা একটা ভবিষ্যতের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান কীভাবে পরিচালনা করতে হবে সেখান থেকে আমরা হাতে কলমে জ্ঞান শিখতে পারি। এরপরে সমন্বয় দাখিলা ইতিমধ্যে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো না। সমাপনী দাখিলা হচ্ছে আমরা প্রতিষ্ঠানে যখন একটা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি, বিশেষ করে আয় বিবরণী যখন প্রস্তুত করি তখন সেখানে দেখা যায় কি কতগুলো নামিক হিসাব উদ্ভূত হয়, অর্থাৎ সেখানে আমরা আয় এবং ব্যয়সমূহ ম্যাচ করি। সেখান থেকে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক যে লাভ অথবা লস সেটাকে আমরা প্রস্ফুটিত করি। এটার জন্য আমাকে একটা আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। সেই যে হিসাবগুলো আছে, যেমন আয় জাতীয় হিসাব, ব্যয় জাতীয় হিসাব, এই হিসাবগুলোকে হিসাব বর্ষ শেষে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যা লাভ হবে বা যার লস হবে সে সমস্ত বিষয়াদি আমরা প্রতিষ্ঠানের মূলধনে আমরা স্থানান্তর করি। এরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করি পরবর্তীতে। আবার বিপরীত দাখিলা হচ্ছে যখন হিসাবকালের সমন্বয় দাখিলার বিপরীতে পরবর্তী হিসাবকালের ঠিক উল্টো যে দাখিলা দেয়া হয়। অর্থাৎ মূলত তোমরা বুঝতে পারছো, সমাপনী দাখিলা হচ্ছে আমরা মূলত পাই আয় বিবরণী থেকে, আর এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সমন্বিত যে জাবেদাগুলো আছে, অর্থাৎ সমন্বয় সাধনমূলক যে জাবেদাগুলো আমরা করি সেগুলোর মধ্যে কিন্তু মূলত বিপরীত দাখিলা অন্তর্নিহিতভাবে রয়েছে। তবে সেগুলো বিশেষ কয়েকটা জাবেদা দাখিলা ক্ষেত্রে সেগুলো আমরা প্রদর্শন করি। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে রেওমিল থেকে কার্যপত্র প্রস্তুত করব। রেওমিল থেকে যদি আমরা কার্যপত্র প্রস্তুত করি তাহলে প্রথমে আমাদের ছক আঁকতে হবে, এবং এরপর কলামে দফাগুলো পরপর আমরা এইভাবে সাজাবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ হিসাবের নাম, রেওমিল, সমন্বয়, সমন্বিত রেওমিল, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আমরা মূলত এখান থেকে যেটা একটা সমস্যায় যে রেওমিলটা দেওয়া থাকবে হুবহু এই রেওমিলটা ডেবিট এবং ক্রেডিট যা আছে প্রশ্নের মধ্যে হুবহু লিখে সেখানে ফলাফল নির্ণয় করব। যদি কোনো অসমন্বিত অংশ থাকে সেটা আমরা পরবর্তীতে দেখব। যেমন এই সমন্বয় জাবেদা যেগুলো ডেবিট পাশে যাবে সেগুলো হচ্ছে যেগুলো ডেবিট ইন্ডিকেট করে, আবার পক্ষান্তরে ক্রেডিট পাশে পড়বে হচ্ছে যেই জেরগুলো ক্রেডিট জের থাকবে। অর্থাৎ আমরা জানি একটা জাবেদা অন্তত পক্ষে দুইটা দিক থাকবে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাব খাতের সাথে মিলিয়ে আমরা এখানে সমন্বয় সাধন করব। যদি না পাই তাহলে আমাদের নতুন করে হিসাব খাত সৃষ্টি করতে হবে। এরপর আমরা সমন্বিত রেওমিল কি করব, ডেবিট ক্রেডিট এখানে রেওমিল যা আছে এই সমন্বয়ের অংশগুলো ডেবিটের সাথে ডেবিট যদি হয় তাহলে যোগ হবে, পক্ষান্তর ক্রেডিট হলে পরস্পর বিয়োগ হবে, তেমনি ভাইস ভার্সা। সেখান থেকে আমরা সমন্বিত রেওমিল পাবো। তারপর সমন্বিত রেওমিল থেকে আমরা যেই অংশগুলো যেই বিষয়গুলো শুধু আয় ব্যয়ের সাথে সংশ্লিষ্ট সেগুলো আমরা বিশদ আয় বিবরণীতে লিখব, এবং সম্পদ, দায় এবং স্বত্বাধিকারের যে সমস্ত বিষয়গুলো থাকবে সেগুলো আমরা আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন করব। তাহলে আমরা প্রকৃতপক্ষে দেখব হচ্ছে কার্যপত্রে বিভিন্ন প্রকার সমন্বয় দাখিলার প্রয়োগ করব, সমাপনী দাখিলা প্রস্তুত করব কিভাবে সেটা আমরা দেখব, বিপরীত দাখিলা কিভাবে প্রস্তুত করব সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা প্রায়োগিকভাবে আমরা আলোচনা করব। যেমন আমরা সমাপনী জাবেদার যে প্রকৃতি, সাধারণত এই জাবেদাগুলো লিপিবদ্ধ করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাধারণত এই জাবেদাগুলো অর্থাৎ এর বাইরে আসার সম্ভাবনা আর নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই বিষয়টা তোমরা এখানে লক্ষ্য করো, অর্থাৎ যে সমস্ত খরচগুলো থাকবে সেগুলো আমরা জানি হচ্ছে খরচ হচ্ছে সবসময়
ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। কিন্তু আমরা যখন সমপরি জাবেদা দাখিলা দেব তখন আমরা খরচ সমূহকে ক্রেডিট করে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীকে ডেবিট করব। পক্ষান্তরে আয় সমূহ যেগুলো থাকবে, যেগুলো আয় থাকবে আমাদের আয় বিবরণীতে, সেই বিষয়গুলোকে আমরা আয়গুলোকে আমরা ডেবিট করব এবং এটার অপোজিটে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীকে আমরা ক্রেডিট করব। এখানে হয়তো অনেকগুলো সংখ্যা দফা থাকতে পারে, এখানে খরচের মধ্যে অনেক দফা থাকবে, সেটা স্বাভাবিক। এবং এরপরে আমরা দেখবো হচ্ছে মূলধন। যদি আমরা এখান থেকে দেখবো এখানে লাভ এসছে কিনা নাকি লস এসছে। যদি লাভ হয় তাহলে আমরা এইভাবে একটা স্থানান্তর করব, আয় বিবরণী অথবা বিশদ আয় বিবরণী ডেবিট করব এবং মূলধনকে ক্রেডিট করব। যদি লস হয় সেই জন্য আমি এটা দেখিয়েছি 3-এর ক এবং 3-এর খ এইভাবে। যদি লস হয় প্রতিষ্ঠানে তবে আমরা সেই দাখিলাটাকে, সমাপনী দাখিলাটাকে আমরা এইভাবে উপস্থাপন করে মূলধনকে ডেবিট করব, আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী ক্রেডিট করব। এটা মিন করে আমার প্রতিষ্ঠানে যখন লাভ হবে তখন সেটা মূলধনের সাথে অঙ্গীভূত হবে, আর এটা মিন করে যখন লস হবে তখন মূলধন থেকে সেটা বাদ যাবে। পক্ষান্তরে যদি উত্তোলন থাকবে, যে উত্তোলনগুলো থাকবে সেগুলো আমরা মূলধনে ডেবিট করব এবং উত্তোলনকে ক্রেডিট করব। আমরা জানি হচ্ছে উত্তোলন সাধারণত একটা ডেবিট দফা হয়, সেটাকে আমরা ক্লোজ করার জন্য, সেটাকে বন্ধ করার জন্য আমরা কী করবো, মূলধনকে ডেবিট করবো, উত্তোলনকে ক্রেডিট করবো। কারণ হচ্ছে কি, মূলধন এক্ষেত্রে ডেবিট হবে কারণ উত্তোলনের ফলে মূলধন হ্রাস পাবে। এরপরে আমরা দেখবো হচ্ছে বিপরীত জাবেদার প্রকৃতি। বিপরীত জাবেদা তোমরা এখানে একটু লক্ষ্য করো, আমি বিভিন্ন কালির ইউজ করেছি। যেমন বিপরীত দাখিলা সমন্বয় দাখিলার সাথে সম্পর্কিত, অর্থাৎ বিপরীত দাখিলা সমন্বয় দাখিলার সাথে সম্পর্কিত, অর্থাৎ সমন্বয় দাখিলা থেকে বিপরীত দাখিলাগুলো উদ্ভূত হয় এবং সেখানে এই বিশেষ বিষয়গুলো যেমন বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ এবং অগ্রিম আয়সমূহ লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ তোমাকে খুঁজে দেখতে হবে কোন সমন্বয় জাবেদাগুলোর মধ্যে এই 4টা জিনিস আছে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই বকেয়া খরচের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমার 500 টাকা ভাড়া বকেয়া আছে। যদি 500 টাকা ভাড়া বকেয়া থাকে সেটা আমাকে অবশ্যই প্রদান করতে হবে এবং সেটা প্রদেয় ভাড়া অথবা আমরা বলি বকেয়া ভাড়া। তাহলে আমরা এরকম একটি জাবেদা দেবো। কি করব, যেমন 1 নম্বর আমরা দেখি হচ্ছে ভাড়া খরচ। ওই যে দেখো ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। ফর এক্সাম্পল 500 টাকা, 500 টাকা। তার মানে হচ্ছে আমি ভাড়াটা, যেহেতু আমার ভাড়া খরচ অলরেডি হয়ে গেছে কিন্তু আমি দিতে পারিনি, এটা আমার বকেয়া হয়ে গেছে। একদিকে আমার দায় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমার খরচ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। অর্থাৎ ওই যে আমরা বলছিলাম বকেয়া খরচ, এটা ইন্ডিকেট করে এরকম এন্ট্রি হবে। পক্ষান্তর আছে হচ্ছে বকেয়া আয়। আসলে বকেয়া আয়টা আমরা জাস্ট একটু ছন্দবদ্ধ উপস্থাপনের জন্য আমরা বলে থাকি। মূলত বকেয়া আয়টাকে আমরা অনাদায়ী আয় বলি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমি যখন একজনের কাছ থেকে টাকা পাবো 500 টাকা ফর এক্সাম্পল, তাহলে কি হবে, আমার প্রাপ্য হিসাব বাড়বে, প্রাপ্য হিসাব বাড়বে, পক্ষান্তরে আমার আয় বাড়বে। তা আয় বাড়লে কি হবে, ক্রেডিট হয়। আবার যদি সম্পদ বাড়ে, প্রাপ্য হিসাব সম্পদ জাতীয় দফা, তাহলে এটা ডেবিট হবে। তাহলে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। ফর এক্সাম্পল, প্রাপ্য হিসাব ধরো 5000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট, এরপর হচ্ছে কমিশন আয় বা শুধু কমিশন দিতে পারো, কোনো সমস্যা নেই, ধরো 5000 টাকা। পক্ষান্তরে অগ্রিম খরচ, অগ্রিম খরচ মানে হচ্ছে কি, আমি অনেক সময় যেমন অগ্রিম বিজ্ঞাপন দিতে পারি, অগ্রিম বাসা ভাড়া দিতে পারি, অগ্রিম বেতন দিতে পারি। সেগুলো হচ্ছে কি, আমার প্রকৃতপক্ষে বেতন কিন্তু খরচ হয়নি। তাহলে যদি খরচ না হয় তবে ওই ব্যক্তির কাছে, যার কাছ থেকে আমি টাকা পাবো, অর্থাৎ যাকে আমি অগ্রিম দিয়েছি, তিনি আমার সম্পদ বা সেই সত্তাটা সম্পদ হিসেবে পরিগণিত হবে। ধরো আমরা তাকে, একজন কর্মচারীকে 5000 টাকা আগামী মাসের বেতন দিয়েছি, কিন্তু তিনি আমাকে শ্রম দিয়েছে এই মাস পর্যন্ত, তিনি এই মাসে বেতন
ক্লেম করতে পারবেন। যেহেতু তিনি আগামী মাসে কোনো কাজ আমাকে বুঝিয়ে দেননি, আগামী মাসে এখনো আসেনি, কিন্তু আমি তাকে অ্যাডভান্স টাকা দিয়েছি, যার ফলে এটা আমার জন্য সম্পদ হিসেবে থাকবে, তার জন্য দায় হিসাবে থাকবে। কিন্তু যেহেতু আমি এটাকে অন্যভাবে যখন দেখবো যে তিনি এখনো পর্যন্ত, কিন্তু আমি হয়তো আমার প্রতিষ্ঠানে যখন আমি টাকা খরচ করেছি তখন আমি এইভাবে প্রদর্শন করেছি, হয়তো বেতন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। অর্থাৎ আমি সম্পত্তি বাচক হিসাবে দেখাইনি, আমি দেখিয়েছি হচ্ছে খরচ বাচক বা নামিক হিসাবে এটা প্রদর্শন করেছি। কিন্তু প্রকৃতপক্ষে আমি খরচ দেখালেও প্রকৃতপক্ষে এটা খরচ হয়নি। যার ফলে আমরা কিভাবে দেখাবো, আমরা মূলত সাধারণ যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বেতন খরচ, ধরো 1000 টাকা, 1000 টাকা বেতন খরচ ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আসলে আমি বেতন খরচটা আসলে হয়নি, যেহেতু আমার এই মাস, কিন্তু তাকে বেতন দিয়েছে আগামী মাসে। তাহলে যেহেতু এই মাসের শেষে আমি হিসাব যদি বন্ধ করতে চাই, আমাকে অবশ্যই আমার এই সম্পদটাকে রিয়ালাইজ করতে হবে। তার মানে হচ্ছে অগ্রিম বেতন ডেবিট ও বেতন যেটা আমি খরচ দেখিয়েছিলাম, যেহেতু বেতনের কোনো খরচ হয়নি, যার ফলে এটাকে আমরা ক্রেডিট করে দেবো। তার মানে যদি আমরা করি তাহলে 3 নম্বরটি কীরকম হবে, অগ্রিম বেতন ডেবিট, বেতন খরচ বা বেতন ক্রেডিট, ধরো 1000 টাকা। অগ্রিম বা অনুপার্জিত আয়, অগ্রিম আয় না, আসলে অনুপার্জিত আয়। অনুপার্জিত মানে হচ্ছে যেটা আমি এখন অধিকার অর্জন করি নাই, আমি এখন অধিকার অর্জন করি না প্রকৃতপক্ষে, কিন্তু আমি সেই টাকাটা নিয়ে ফেলেছি। ফর এক্সাম্পল, আমি একজন ধরো অ্যাডভোকেট, আমি একজনকে সার্ভিস দেবো বলেছি, বলে আপনি আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে আগামী 1 মাস পরে আমি আপনাকে সার্ভিস দেবো। তাহলে আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, আমার যে মক্কেল আছে আমি তার কাছ থেকে টাকা আদায় করেছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা আমার আয় অর্জিত হয়নি। তাহলে আমি যদি আমার একটা হিসাবের বই থাকে, তাহলে আমি কি দেখাবো, সেটা আমার অবশ্যই দায়। কিন্তু আমি সাধারণত যখন টাকাটা নিয়েছি তখন এইরকম করে একটা এন্ট্রি দেখিয়েছিলাম, কীরকম, নগদান ডেবিট, সেবা আয় ক্রেডিট। সেবা আয় ক্রেডিট করা যেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আয়টা আমার অর্জিত হয়নি। যার ফলে মাস শেষে দেখা গেল, হ্যাঁ আমি অমুক লোকের কাছ থেকে আমি টাকা নিয়েছি, কিন্তু আসলে সেটা তো আমার অর্জন হয়নি। তার অর্জন না হলে আমার আয় কমে যাবে, দায় বেড়ে যাবে। অর্থাৎ কীরকম হবে, সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। ধরো সেটা হচ্ছে 4 নম্বর, সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ধরো ক্রেডিট, ধরো 2000 টাকা খরচ, 2000 টাকা। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, তাহলে বকেয়া খরচ, বকেয়া বা অনাদায়ী আয়, অগ্রিম খরচ, অগ্রিম বা অনুপার্জিত আয়। এই যে এই 4টা এন্ট্রি, এরকম যে এন্ট্রিগুলো থাকবে, শুধু সেই এন্ট্রিগুলোরই উল্টন জাবেদা বা বিপরীত জাবেদা হবে। যেমন দেখো, এটা কি, জাস্ট আমি কি করব, ধরো এই যে ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট, আমি জাস্ট যখন বছর শেষ হবে তখন আমি কি করব, তখন জাস্ট এই বিষয়টাকে, এই দফাগুলোকে জাস্ট উল্টে দেব। টাকা পয়সা সব কিছু ঠিক থাকবে, কিন্তু ভাড়া খরচটা ক্রেডিট হবে, বকেয়া ভাড়া ডেবিট হবে। তেমনিভাবে এই ক্ষেত্রেও এই বিষয়গুলো জাস্ট এটাকে রিভার্স করে দেওয়া, এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় রিভার্সিং এন্ট্রি বা বিপরীত জাবেদা, বিপরীত দাখিলা, উল্টন জাবেদা এরকমও বলে। তাহলে এটাকে আমরা জাস্ট উল্টে দেবো, এটাকে জাস্ট উল্টে দেবো, এটাকে জাস্ট উল্টে দেবো। সাধারণত এই 4টা যদি দাখিলা সমন্বয় জাবেদার অন্তর্ভুক্ত থাকে, তবে তোমরা এগুলোর কি করবে, বিপরীত দাখিলা হিসাবে এগুলো প্রদান করবে। তাহলে আমরা যখন এটা আমরা জাস্ট বুঝলাম, যখন আমরা প্রকৃতপক্ষে অঙ্কে যাব, আমরা জাস্ট একটু বোঝার জন্য একটা ছক আকার উপস্থাপন করেছি, আমরা যখন অঙ্কে যাব তখন আরো প্র্যাকটিক্যালি ভালো মতো বুঝবো। এবার একটা আমরা সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে একটা জনাব মাহিরা একটা রেওয়া মিল দিয়ে আছে,
2018 সালে 31 ডিসেম্বর তারিখে 31 ডিসেম্বর মানে 31 ডিসেম্বর তারিখে 2018 সালে এখানে ডেবিট হিসাব খাত এবং ক্রেডিট হিসাব খাত দেওয়া আছে, টাকাগুলো দেওয়া আছে 2,20,000 টাকা। এটার ফলাফল। এইটার আলোকে আমরা কিছু করণীয় নির্ধারণ করেছি, যেমন মূলধন উত্তোলন, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, সেবা আইনি, সাপ্লাইস, অগ্রিম বিমা, বেতন, ভাড়া, নগদ ও ব্যাংক জমা। প্রতি ডেবিট পাশে 2,20,000, ক্রেডিট পাশে 2,20,000। এখন আমরা করণীয় কি? করণীয়ের আগে আমাদের কয়েকটা তথ্য দেওয়া আছে। 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত 8,000 টাকা সাপ্লাইস ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমার টোটাল সাপ্লাইস আছে কত টাকা? আমরা সাপ্লাইস দেখি কত টাকা আছে। সাপ্লাইস আমরা দেখতে পাচ্ছি 10,000 টাকা আছে। তার মানে আমরা এটা সাপ্লাইস মানে আমরা সম্পদ হিসাবে দেখিয়েছিলাম, কিন্তু আমরা অলরেডি 8,000 টাকার সাপ্লাইস ব্যবহার করে ফেলেছি। তার মানে কি এই সম্পদটা খরচ হয়ে যাবে। কতটুকু খরচ হবে? 8,000 টাকা। এরপর আমরা যাই সেবা আয় অনাদায়ী রয়েছে 5,000 টাকা। এখন আমরা দেখি সেবা আয় আগে কত ছিল? সেবা আয় ছিল হচ্ছে 85,000 টাকা, আর অনাদায়ী আছে হচ্ছে 5,000 টাকা। তার মানে সেই সেবা আয়টা আমরা আদায় করলে আমার অধিকার জন্মেছে, আমি সেখান থেকে 5,000 টাকা পেলে আমার সেবা আয় নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এরপর আছে হচ্ছে জানুয়ারি 2018 সালে 15 মাসের বিমা সালামি দেওয়া হয়েছিল। এখন দেখো এই যে বিমা সালামি দেওয়া আছে কত? 15,000 টাকা। বিমা সালামি আসলে দেওয়া হয়েছিল হচ্ছে 15 মাসে। তাহলে আমরা এই বছর শেষ করেছি 12 মাসে। 15 মাসে যদি 15,000 টাকা দেওয়া হয়, তাহলে 3,000 টাকা কোনো আমার অগ্রিম হিসাবে থাকবে। এরপরে আমরা একটু দেখি ভাড়া 4,000 টাকা বকেয়া রয়েছে। অর্থাৎ ভাড়া 4,000 টাকা বকেয়া মানে আমার দায় বেড়েছে, পক্ষান্তরে আমার খরচ বেড়েছে। মানে হচ্ছে ভাড়া বকেয়া রয়েছে, আমার খরচ বৃদ্ধি পেয়েছে, পক্ষান্তরে আমার দায়ও বৃদ্ধি পেয়েছে। যার ফলে আমার 4,000 টাকা যখন ভাড়া বকেয়া রয়েছে, তাহলে আমার কি হবে? খরচ বাড়বে এবং দায় বাড়বে। ভাড়া খরচ ডেবিট হবে এবং বকেয়া ভাড়া ক্রেডিট হবে। তাহলে আমরা একটু এই বিষয়গুলো আমরা দেখে নিই কীরকম হতে পারে সেটা দেখি। তাহলে ডিসেম্বর 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত 8,000 টাকা সাপ্লাইস ব্যবহৃত হয়েছে। তো আমরা ওখানে দেখেছিলাম কিরকম, তোমরা একটু দেখো। এখানে ছিল হচ্ছে শুধু সাপ্লাইস, তার মানে 10,000 টাকা আমার সম্পদ হিসেবে ছিল, আমার অলরেডি খরচ হয়ে গেছে 8,000 টাকা। তার মানে হবে এক নম্বরটা হলো হচ্ছে সাপ্লাইস, সেগুলো সাপ্লাইস খরচ ডেবিট। দেখতে পাচ্ছি 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত 8,000 টাকা সাপ্লাইস ব্যবহৃত হয়েছে। আমরা ওখানে মেইন রেওয়ারে গিয়ে দেখি, তাহলে আমার সাপ্লাইস ছিল কত? 10,000 টাকা। এটা সম্পদ জাতীয় দফা। তাহলে এখান থেকে টাকা খরচ হয়ে গেছে, 8,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে আমার 8,000 টাকা খরচকে আমি রেজ করব। তার মানে হবে 8,000 টাকা আমার সম্পদ কমে যাবে। অর্থাৎ বিষয়টা এরকম হবে, সাপ্লাইস খরচ ডেবিট 8,000 টাকা এবং সাপ্লাইস ক্রেডিট 8,000 টাকা। এরপরে গিয়ে দেখি সেবা আয় অনাদায়ী রয়েছে 5,000 টাকা। সেবা আয় যদি অনাদায়ী থাকে, তবে আমার একদিকে সম্পদ বেড়েছে, আবার পক্ষান্তরে আমার আয়ও বেড়েছে। এটা আমরা জাবেদাটা এরকম দিতে পারতাম। অর্থাৎ আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত করছি, সেই জন্য আমি এভাবে লিখছি প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট 5,000 টাকা। এখন শোনো, প্রাপ্য হিসাবটাকে আমরা প্রাপ্য হিসাব না বলে আমরা প্রাপ্য সেবা আয় বলতে পারতাম। এতে আমার কি হতো? এতে আমার আরেকটা হিসাবের দফা বেড়ে যেত, হিসাব খাত বেড়ে যেত। এখন হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞানকে যত পারো সহজে উপস্থাপন করা। অর্থাৎ হিসাবের খাত না বাড়িয়ে তুমি সিম্পলিফাই করার জন্য এটাকে যদি প্রাপ্য হিসাবে দিয়ে দাও, তবে তোমার আরেকটা হিসাব খাত সৃষ্টি করতে হবে না। এটা যেহেতু খুব বেশি বড় টাকা নয়, এটার মাধ্যমে আমরা উদ্দেশ্য অর্জন করতে পারব। এরপর 3 নম্বর দেখতে পাচ্ছি 1 জানুয়ারি তারিখে 15 মাসের বীমা দেওয়া হয়েছে। তার মানে সেটা কি ছিল? এখানে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি
অগ্রিম বীমা দেওয়া ছিল 15,000 টাকা। তাহলে অগ্রিম বীমা যেহেতু 15,000 টাকা দিয়েছিল, এটা হচ্ছে সম্পদ হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু সম্পদ আমার 12,000 টাকা খরচ হয়ে গিয়েছে। অর্থাৎ বিষয়টা এরকম, তার মানে হচ্ছে বীমা খরচ বা বীমা সালামি ডেবিট, তাহলে বীমা সালামি ডেবিট 12,000 টাকা, এবং ওই যে অগ্রিম বীমা যেটা ছিল সেটা আমার খরচ পেয়ে গেছে, সেটা কমে যাবে। এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে দেখতে পাই ভাড়া 4,000 টাকা বকেয়া রয়েছে। ভাড়া 4,000 টাকা বকেয়া রয়েছে, খুবই সাধারণ বিষয়। ভাড়া খরচ বা ভাড়া ডেবিট আর বকেয়া ভাড়া বা প্রদেয় ভাড়া ক্রেডিট 4,000 টাকা। এগুলো আমি এখানে বিস্তারিত লিখছি না, কারণ এই বিষয়গুলো আমরা এখানে যথেষ্ট ক্লিয়ারলি আলোচনা করেছি। তো আমরা একটু দেখি এখন স্লাইডে, এই দেখো বিষয়। তাহলে 8,000 টাকা, 5,000 টাকা সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। প্রাপ্য হিসাব যে আমি লিখেছি, প্রাপ্য সেবায় হতে পারে, সেবায় 5,000 টাকা, এবং বীমা সালামি অগ্রিম বীমা 12,000 টাকা, এবং ভাড়া বকেয়া ভাড়া 4,000 টাকা। তাহলে তোমরা এই জিনিসটাকে আরো ক্লিয়ার করে বুঝতে পারবে। আমি জাস্ট এখানে একটু তোমাদের বোঝানোর জন্য এই লেখাগুলো লিখেছি। এখানে এটা হচ্ছে এখানে মেইন বিষয়গুলো সবগুলো এখানে সংরক্ষিত আছে। এরপর আমরা যে হচ্ছে 2 নম্বর কি বলছে, খ নম্বর, জনাব গ্রহতার একটি 10 ঘরের কার্যপত্র তৈরি করুন। যদি 10 ঘরা কার্যপত্র আমরা তৈরি করতে চাই, আমরা পূর্বের যে ছক দেখেছিলাম সেখানে একটু আবার যে ফিরে যাই। আমরা একটা ছক দেখেছিলাম, সেখানে এই যে ছকটা হিসাবের নাম, আমরা এখানে হিসাবের নামগুলো লিখবো, যেটা রেও মিলে আছে খুব সেগুলো লিখবো। রেও মিল থেকে যে দফাগুলো, যে অঙ্ক সংখ্যাগুলো আছে সেগুলো তুলবো। পরবর্তী সমন্বয়গুলো, এই যে আমি একটা কথা বলি, যেমন সাধারণ খরচ, সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ নামে কোনো দফা ওখানে আমার যে রেও মিল আছে সেখানে অন্তর্ভুক্ত নেই, যার ফলে এই দফাটা আমাকে নতুন করে খুলতে হবে। এটা ডেবিট পাশে খুলতে হবে, ডেবিট কলামে লিখতে হবে সমন্বয়ের অংশে, এবং সাপ্লাইজ যেহেতু অলরেডি খোলা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট ওখানে সমন্বয় করে ফেলতে হবে। প্রাপ্য হিসাবে আমরা অলরেডি খোলা আছে, এবং সেবা আইও অলরেডি খোলা আছে, সেই জন্য আমাদের এই দফাগুলো নতুন করে খোলার কোনো প্রয়োজন নেই। বীমা সালামি অগ্রিম বীমা, অগ্রিম বীমার ইতিমধ্যে খোলা আছে, কিন্তু বীমা সালামি আমার খোলা নাই, এটা খুলতে হবে। ভাড়া বকেয়া ভাড়া, তো বকেয়া ভাড়া হচ্ছে আমার খোলা নেই, কিন্তু ভাড়া অলরেডি খোলা আছে। তো আমরা দেখতে পাবো সেখানে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। এই যে এখানে যে বিষয়, এখানে যে হিসাব খাতগুলো ইতিমধ্যে রেওয়া মিলে খোলা আছে, সেগুলো আমরা নতুন করে খোলার দরকার নেই। সেই জন্য আমরা একটা যে কার্যপত্র সেটা দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, তোমরা এখানে একটু লক্ষ্য করো, এতটুকু পর্যন্ত একদম রেওয়া মিল থেকে হুবহু এই যে ডেবিট এবং ক্রেডিট এই কলামের যে সংখ্যাগুলো আছে, এতটুকু নগদ ও ব্যাংক জমা পর্যন্ত হুবহু আমরা তুলে দিয়েছি। এখানে আমরা একটা হয়তো ক্লোজ করতে পারতাম, ক্লোজিং মার্কস দিতে পারতাম, লাইন টানতে পারতাম, অথবা আমরা একটা গড় ফাঁকা রাখতে পারতাম। এটা না রাখলে কোনো সমস্যা নেই। সাধারণত তোমরা কার্যপত্রে এরকম রাখো না, এবং বইপত্র এটা রাখা হয়নি। আমরা জাস্ট একটু বোঝার জন্য আমি জাস্ট একটু হাইলাইট করে দিয়েছি একটু অন্য ভিন্ন কালারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যা আছে হুবহু আমরা তুলেছি। তোলার পরে ওই যে তোমরা দেখো, আমি আগে বলেছিলাম সাপ্লাইজ খরচ নামে কোনো দফা এখানে নাই। ওই যে আমার যেহেতু সমন্বয় জাবেদা আছে, সেই জন্য আমরা সাপ্লাইজ খরচ একটা দফা খুললাম। তো সাপ্লাইজ খরচ ডেবিট 8,000 টাকা, তাহলে তোমরা সমন্বয়ের ঘরে যাও, সমন্বয়ের কলমে দাও, দেখো দেখো এই যে ঠিক ওটার বরাবর 8,000 টাকা। আবার যেহেতু সাপ্লাইজ খরচ সাপ্লাইজ খরচ দেওয়া নাই, কিন্তু সাপ্লাইজ দেওয়া আছে, তো সাপ্লাইজের ঘরে যাও, এখানে যাও। এইটা যেহেতু সাপ্লাইজ ক্রেডিট হয়েছে, ঠিক দেখো 1 নম্বর আমি এখানে দিয়েছি 8,000 টাকা ক্রেডিট হয়েছে। পক্ষান্তরে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব সেটা ইতিমধ্যে খোলা আছে। আমরা প্রাপ্য হিসাবের ডেবিট দিকে সমন্বয় অংশ দেখতে পাবো, সেটা হচ্ছে দেখো 5,000। আবার পক্ষান্তরে সেবা আয়, সেটাও ইতিমধ্যে রেওয়া মিলে খোলা আছে, যার ফলে আমরা সেখানে দেখি সেবা আয় যেখানে আছে সেখানে আমরা পাচ্ছি হচ্ছে 5,000 টাকা, অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা পেয়ে গেছি। ডেবিট খাতটা ডেবিট পাশে আর ক্রেডিট খাতটা ক্রেডিট পাশে, তার মানে হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। এরপর যাও, এরপর হচ্ছে কি বীমা সালামি।
12,000 টাকা। বিমা সালামি খোলা নাই, অর্থাৎ এইটা আগে এই হিসাব কার্ডটা খোলা ছিল না, কিন্তু আমরা নতুন করে খুলেছি, যার ফলে এখানে দেখা যাচ্ছে কি বিমা সালামি ডেবিট পাশে 12,000 টাকা। যেহেতু অগ্রিম বিমা ইতিমধ্যে খোলা আছে, তাহলে আমরা ওইটার যা সমন্বয়ের অংশ দেখব 12,000 টাকা প্রদর্শন করা আছে। এরপর ভাড়া, আমরা এখানে ভাড়া পাই, ভাড়া 26,000 টাকা ছিল, এখন আমরা 4,000 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ভাড়া খরচ ডেবিট। এরপর তোমরা দেখো বকেয়া ভাড়া, যেহেতু দফা খোলা ছিল না, এখন আমরা খুলেছি, এটা সমন্বয়ের ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা বিষয়টাকে এরকম করে দিই, তোমরা এখানে এটা গ্লান্স দেখো, সাধারণ খরচ সাপ্লাইজ খরচ 8,000 টাকা ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ খরচ 8,000 টাকা ডেবিট, সাপ্লাইজ খরচ 8,000 টাকা ডেবিট, সাপ্লাইজ 8,000 টাকা ক্রেডিট। দেখো প্রাপ্য হিসাব 5,000 টাকা ডেবিট, প্রাপ্য হিসাব 5,000 টাকা ডেবিট, সেবা আয় 5,000 টাকা ক্রেডিট। বিমা সালামি 12,000 টাকা ডেবিট, অগ্রিম বিমা 12,000 টাকা ক্রেডিট। ভাড়া ইতিমধ্যে দিয়ে আছে, ভাড়া 4,000 টাকা ডেবিট, এবং ভাড়া বকেয়া ভাড়া সেটা হচ্ছে এখানে 4,000 টাকা ক্রেডিট দিয়ে আছে। এখন আমরা একটু দেখব এখানে এই বিষয়টা 2,20,000 টাকা, এটা যে আমাদের যে অরিজিনাল রেভিনিউ ছিল সেখানে ছিল, এখানে 2,20,000 টাকা আমরা ইনপুট দিয়েছি এবং এটি পেয়েছি। এখন আমরা দেখব হচ্ছে এই যে সমন্বয়ের যে সংখ্যাগুলো এসছে, যে দফাগুলো এসছে, সেগুলো আমরা যোগফল বের করব, অর্থাৎ প্রতি পাশে 20,000, 25,000, 29,000 মিলে গেছে। এখন তোমরা লক্ষ্য করো, খুব চমৎকার একটা বিষয়, তোমার এখন কাজ মোটামুটি শেষ। যখন তোমার এতটুকু সমন্বয় যাবে পর্যন্ত তোমার কাজ শেষ, সমন্বয়ের কলামগুলো ফিল আপ করা হয়ে গেছে, তোমার এদিকে আর নজর দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি জাস্ট একটু দেখাচ্ছি, এইদিকে আর কোনো নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আবার পরীক্ষার খাতে তোমরা আবার কেটে দিও না। আমি জাস্ট দেখাচ্ছি, এদিকে আসলে তোমার কোনো নজর দেওয়ার কোনো দরকার নেই। তুমি জাস্ট দেখবে হচ্ছে এই অংশগুলো, অর্থাৎ তুমি শুধু এই যে অংশটা দেখবে, দেখার পরে এটা হচ্ছে রেওমিল, এখানে ভিজিবল হচ্ছে না, বুঝতে পারছি না কেন, লাইট কম বা এটা মিলে গেছে। রেওমিল সমন্বিত রেওমিল, আর এখানে হচ্ছে যে দফাটা এসছে এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। ল্যাপটপে ভিজিবল হচ্ছে কিন্তু বোর্ডে কেন যেন আসছে না। যাই হোক, এটা হচ্ছে রেওমিল, এই দুইটা কলাম রেওমিল, সমন্বয়, সমন্বিত রেওমিল, বিশদ আয় বিবরণী, পরের দুইটা কলাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে তোমরা একটা বিষয় একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমি একটু মুছে দিচ্ছি। যখন তুমি এটা প্রস্তুত করবো, আমরা একটু দেখবো, সেটা হচ্ছে এখানে জাস্ট যে দফাগুলো আছে সেগুলো সেখানে বসাবো। অর্থাৎ এটা ক্রেডিট পাশে আছে মূলধন, তুমি ক্রেডিটে বসাবে, এটা ডেবিট পাশে আছে ডেবিটে বসাবে, ডেবিট পাশে আছে ডেবিটে, ডেবিট ডেবিট ডেবিট, এবং এই পাশেরটা ডেবিট। তাহলে 25 যোগ 5,000 ডেবিটে ডেবিটে যোগফল 30,000। এইটাও ক্রেডিট পাশে আছে, এটাও ক্রেডিট পাশে আছে, ক্রেডিট, এটিও আছে রেওমিলে, আবার সমন্বয়ে 5,000 টাকা বেড়েছে, 90,000 টাকা হবে। এইভাবে এখানে 20,000 টাকা, 10,000 থেকে 8,000 গেলে 2,000 টাকা, অর্থাৎ এটা ডেবিট এটা ক্রেডিট। তার মানে এটা পরস্পর সমন্বয় হলে এখানে ডেবিট পাশে 2,000 টাকা এক্সট্রা থাকবে। পক্ষান্তরে এখানে কি অবস্থা বিরাজমান করবে, অর্থাৎ অগ্রিম বিমার ক্ষেত্রে। এবং এইভাবে তোমরা সম্পূর্ণ করে ফেলবে। করে ফেলার পরে তখন তোমরা এই দুটা কলাম এবং এই দুটা কলাম, অর্থাৎ অরিজিনাল রেওমিল এবং সমন্বয়ের যে কলামগুলো আছে সেগুলো তোমরা সমন্বয় সাধন করার পরে তোমরা পাবে হচ্ছে প্রকৃতপক্ষে কি, এখানে হচ্ছে এটা আমি একটু লিখে দিতে হবো, আমি যেহেতু দেখা যাচ্ছে না, রেওমিল, আর এখানে হচ্ছে সমন্বিত রেওমিল। এটা হচ্ছে আর্থিক অবস্থার
বিবরণী। তাহলে রেওয়ামিল সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা একটা সমন্বয় সাধনের পরে আমরা সমন্বিত একটা রেওয়ামিল পেয়ে গেছি। সমন্বিত, হ্যাঁ আমি আগে বলেছিলাম সমন্বিত রেওয়ামিল যখন তোমরা পেয়ে যাবে এদিকে আর দৃষ্টিপাত করার কোনো প্রয়োজন নেই। এই কলামগুলো তোমার দেখাই দরকার নেই, দেখবেন এটা দেখার কোনো প্রয়োজন নেই। এবং এই 4টা কলাম তুমি হাইড করে রাখলে তোমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এই কলামটা মেইন কলামটা লাগবে। এবার সেখান থেকে যেহেতু তুমি একটা সমন্বিত রেওয়ামিল পেয়ে গেছো, তুমি এখান থেকে এই বিষয়গুলো দেখবে। এখানে কিছু সম্পদের দফা আছে, কিছু দায়ের দফা আছে, কিছু আয়ের দফা আছে, কিছু ব্যয়ের দফা আছে, কিছু সত্ত্বাধিকার সংশ্লিষ্ট বিষয় আছে। সেগুলো তুমি যেই যেই অংশ পড়বে সেগুলো সেখানে বসাবে। যেমন প্রথম অংশ মূলধন। মূলধন হচ্ছে অবশ্যই একটা সত্ত্বাধিকারের অংশ, এটা আয় ব্যয় বিবরণীতে কোনোদিনও আসবে না। এটা সরাসরি আয় বিবরণী ক্রেডিট পাশে চলে যাবে। অর্থাৎ এই পাশে ডেবিট হলে ডেবিট পাশে, এই পাশে এখানে ক্রেডিট হলে ক্রেডিট পাশে, এখানে ডেবিট হলে ডেবিট পাশে, এখানে ক্রেডিট হলে ক্রেডিট পাশে। তো তোমরা সেটা অলরেডি জেনেছো। অর্থাৎ এখানে দেখবে এটা ডেবিট হলে ডেবিট পাশে, ক্রেডিট হলে ক্রেডিট পাশে। তাহলে এরপরটা হচ্ছে কি, এরপরটা হচ্ছে উত্তোলন। উত্তোলন হচ্ছে একটা, এটাকে বলা হয় কন্ট্রা ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালের বিপরীত সত্তা। তাহলে এই বিষয়টা কি হবে, সরাসরি আর্থিক অবস্থা বিবরণীতে চলে যাবে। তেমনি আসবাবপত্র, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, পদের হিসাব, এটা প্রত্যেকটা বিষয়ই আর্থিক বিবরণীর, আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট বা ক্রেডিট পাশে বসবে। এরপরে তোমরা দেখো সেবায়। সেবায় কি হয়েছে, এই যে এখানে 90,000 টাকা আছে, সেবা আয় স্টুডেন্ট বেশি বিয়াদব, গাড়ি দিয়ে মারা। তাহলে এই বিষয়টা তোমরা একটু দেখো। এখানে ডেবিট এবং ক্রেডিট যে আইটেমগুলো আমরা অলরেডি পেয়েছি, সেখান থেকে আমরা সত্ত্বাধিকারের ধরো মূলধন গেল, তারপর এখানে সম্পদ এবং অন্যান্য দফাগুলো যেগুলো আর্থিক অবস্থা বিবরণীতে যাবে সেগুলো সেখানে বসলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেবা আয়, এটা হচ্ছে একটা পিওরলি একটা আয়ের দফা, এবং এটা বিশদ আয় বিবরণীর ওই যে ক্রেডিট পাশে বসছে। পক্ষান্তরে এই দফাগুলো দেখো, বেতন, ভাড়া, সাপ্লাইজ খরচ এবং বিমা চালান, এগুলো হচ্ছে খরচের দফা। সেই খরচের দফাগুলো ডেবিট পাশে বসছে, এবং আয়ের দফাগুলো ক্রেডিট, আয়ের দফা মাত্র একটা আছে, সেটা ক্রেডিট পাশে বসছে। অন্যান্য আয়ও থাকতে পারত, যেমন কমিশন আয় থাকতে পারতো, অন্যান্য যে কোনো আয় থাকতে পারতো, অন্যান্য ব্যয় থাকতে পারতো। তো সেগুলো এইভাবে বসাবে। বসানোর পরে তোমরা দেখবে অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট পাশে বেশি। ক্রেডিট পাশে ওটা সরাসরি তোমরা যোগ করে ফেলবে, এটা তো ইতিমধ্যে তোমরা যোগ করে ফেলবে, এটা মিলবে। এবং এটা ক্রেডিট পাশে যোগ করার পরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা ক্রেডিট বেশি হবে, তাহলে ডেবিট অংশগুলো যেগুলো আছে সেগুলো এই যে 90,000 টাকা জেড থেকে বাদ দেবে। বাদ দিলে আমরা এখানে প্রায় 16,000 টাকা। 16,000 টাকা যেই পাশে ঘাটতি পড়বে, অর্থাৎ ডেবিট পাশে ঘাটতি পড়বে, ডেবিট পাশে ঘাটতি পড়া মানে হচ্ছে আমার ক্রেডিট উদ্বৃত্ত আছে, অর্থাৎ ক্রেডিট উদ্বৃত্ত মানে হচ্ছে আমার প্রতিষ্ঠান লাভ করেছে, যার ফলে সেটা ডেবিট অংশ বসবে। এবং যেই জিনিসটা, যেই দফাটা বিশদ আয় বিবরণীর ডেবিট পাশে বসবে আয়ের, অর্থাৎ নিট আয়ের, সেই দফাটা এখানে দেখো, তুমি লক্ষ্য করো নিট আয়ের দফাটা ডেবিট পাশে বসছে, এটা সরাসরি আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে চলে যাবে। দ্যাট ইজ এটা হচ্ছে আয়টা মূলধনের সাথে যোগ হবে। পক্ষান্তরে আমি এখানে কতগুলো স্টার মার্কস দিয়েছি, যদি বাই চান্স এটা এদিকে না বসে এদিকে আসতো, কারণ এই দফাটা এই ক্রেডিট উদ্বৃত্ত যদি ক্রেডিট পাশে আসতো, দ্যাট মিনস ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করতো, সেক্ষেত্রে সরাসরি আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে চলে যেত। এরপরে তোমরা যখন এই কলামগুলো যোগ করবে, এই কলামগুলো যোগ করবে, প্রত্যেকটা দুইটা কলাম সমন্বয় সাধিত হবে, অর্থাৎ সমান হয়ে যাবে। সেখানে আমরা একটু আবার যাই, এখানে কতগুলো বিশদ আয় বিবরণীতে কতগুলো ডেবিট পাশে কতগুলো দফা আছে, আবার ক্রেডিট পাশে কতগুলো দফা আছে। পক্ষান্তরে আমরা যদি ওই যে দেখো, যে দফাগুলো ডেবিট পাশে আছে, যে দফাগুলো ডেবিট পাশে
বিশদ আয় বিবরণ ডেবিট পাশে আছে সেগুলো আমরা ক্রেডিট করে ফেলেছি। দেখো, অর্থাৎ বেতন, ভাড়া, সাপ্লাইস, বিমা, সালামি সবগুলো ক্রেডিট করে ফেলেছি। এটার যোগফল হচ্ছে আয় বিবরণী ডেবিট করেছে। দ্যাট ইজ, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের খরচকে ইন্ডিকেট করে। পক্ষান্তরে আমার যেটা লাভ হয়েছিল, আয় হয়েছিল, আয়টা আমি সরাসরি আয় বিবরণী, এক্ষেত্রে যেহেতু ক্রেডিট ছিল টাকা আমি ডেবিট করব 90,000 টাকা, এবং এটার অপোজিটে আয় বিবরণী অথবা বিশদ আয় বিবরণী, কোনো সমস্যা নেই, এটা আয় বিবরণী অথবা বিশদ আয় বিবরণী যেভাবে আমরা করি, এটা আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী যেরকম আমরা করি। তো সেখানে তোমরা দেখো 90,000 টাকা, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 90,000 টাকা হচ্ছে আমার ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করছে, অর্থাৎ আয় বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করছে 90,000, আবার পক্ষান্তরে আয় বিবরণী ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করছে 70,000। তাহলে এটা প্রকৃতপক্ষে উদ্বৃত্ত কোনটা, সমন্বিত উদ্বৃত্ত কোনটা, সেটা হচ্ছে 90 থেকে 74,000 টাকা বাদ দিলে যা হবে 16,000 টাকা। অর্থাৎ আমরা ওখানে দেখেছিলাম ওই যে লাভ যেটা এসেছিল আমার, যেটা নিট আয়, সেটা হচ্ছে আমি এখানে বুঝিয়ে দেব। আয় বিবরণীকে আমরা, এটা যেহেতু আয় বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করছে, এটা ডেবিট, এটা ক্রেডিট, এই ক্রেডিট অংশটাকে আমি ডেবিট করব। ডেবিট করে, অর্থাৎ এই দুটার ফলাফল হচ্ছে, পার্থক্য হচ্ছে 16,000, ডেবিট করে মূলধনকে ক্রেডিট করব, কারণ এই আয়টা আমার মূলধনের সাথে এখন অঙ্গীভূত হয়ে যাবে। এরপর তোমরা একটা দফা লক্ষ্য করেছো ইতিমধ্যে, সেখানে একটা উত্তোলন নামে একটা দফা ছিল। উত্তোলন ছিল 10,000 টাকা। এই যে এখানে 10,000 টাকা উত্তোলন হিসাবটাকেও মূলধনের সাথে আমাদের সমন্বয় সাধন করতে হবে। এটা হচ্ছে জাস্ট মূলধনের বিপরীত কাজ করবে। অর্থাৎ মূলধন আমরা জানি হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, যেহেতু উত্তোলন হয়েছে মালিকের মূলধন কমে গেছে, সেদিন মূলধন ডেবিট হবে, উত্তোলন ক্রেডিট। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাপনের দাখিলা হচ্ছে কি, এই সাধারণত এই দফাগুলোকে আমরা বন্ধ করার জন্য সমাপনের দাখিলা আমরা করে। তো তোমরা এখানে, আমরা ইতিমধ্যে আমাদের যে ছক ছিল সেখানে যদি এটা যদি বাই চান্স যদি ক্ষতি আসে, সেক্ষেত্রে কীরকম উপস্থাপন করতে হবে, মূলধন ডেবিট হবে, বিবরণী ক্রেডিট হবে। এখানে যেহেতু লাভ এসছে, নিট আয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমরা এইভাবে উপস্থাপন করেছি। এরপরে আমরা চলে এসছে, প্রায় শেষ পর্যায়ে চলে এসছে তোমাদের পুরুষদের যে গ নম্বরে একটা অথবা ছিল, তোমরা দেখেছো সমাপনী দাখিলা, আমরা অথবা বিপরীত দাখিলা। আমি এটা অথবা, এটা পরীক্ষা একটু, এটা পরীক্ষার জন্য বড় অঙ্ক হয়ে যায়, এত বড় পরীক্ষা আসে না, কিন্তু আমি জাস্ট এটার মধ্যে যেহেতু সব কিছু শেখাতে চাচ্ছি, তাহলে আর আমাদের সময় সুযোগও কম, সেজন্য আমি এইটার মধ্যে অথবা দিয়ে একটা বিপরীত দাখিলা যেগুলো হবে সেগুলো আমরা দেখে দিয়েছি। আমরা এটা জানার আগে আমরা একটু আবার চাই বিপরীত দাখিলা কোন ক্ষেত্রে হয়, এবং দেখো ভাড়া খরচ অর্থাৎ বকেয়া খরচ, বকেয়া বা অনাদায়ী আয়, অগ্রিম খরচ এবং অগ্রিম বা অনুপার্জিত আয়। তাহলে এই চারটা এরকম, আমি বলছি এরকম হুবহু না, এরকম সিমিলার টাইপ চারটা দফা যদি থাকে তাহলে সেগুলো বিপরীত দাখিলা হবে, অর্থাৎ উল্টন জবেদা হবে, অন্য ক্ষেত্রে প্রয়োজন নেই। তো আমরা সমন্বয় জবেদা দেখি। তো সমন্বয় জবেদার মধ্যে এই দেখো সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাই এটার আসলে এখানে এটা অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, যেটা আর কি বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়, এটা কোনোটার মধ্যে এটা জিনিসটা পড়ে না, যার ফলে এটার কোনো কি হবে না, এটার কোনো বিপরীত দাখিলা হবে না। ওই যে তোমাদের দেখো এই যে এটার বিপরীত দাখিলা কোনো প্রয়োজন নাই। পক্ষান্তরে এরপর আমরা প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট, এটা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে কি প্রাপ্য হিসাব একটা সম্পত্তির দফা, তাই না? এটা হচ্ছে কি বকেয়া আয়, দ্যাট ইজ অনাদায়ী আয়। এটা কি হবে, এটা অবশ্যই এটার বিপরীত দাখিলা হবে। জাস্ট কি বিপরীত দাখিলা মানে কি, জাস্ট এই বিষয়টাকে প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট, এটাকে আমরা উল্টে দেবো। তোমরা দেখো এই যে উঠিয়ে দিয়েছে, জাস্ট উঠিয়ে দিয়েছে, সেবায় ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, অর্থাৎ এটা প্রাপ্য সেবায় আমরা দিতে পারতাম, আমি সেই জন্য এটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। এটা লেখার প্রয়োজন নেই, জাস্ট আমরা হিসাবের সরলতার স্বার্থে এই হিসাবটা নতুন করে না করে আমরা শুধু প্রাপ্য হিসাব ওখানে
সিমিলার টাইপ বিষয়, যেহেতু এটা খুবই কম টাকা সেই জন্য আমরা ওখানে অন্তর্ভুক্ত করছি। এরপরটা দেখো সমন্বয় জাবেদা, বিমা সালামি ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। ওই চারটা কথা বলছিলাম, এই চারটার মধ্যে আসলে এগুলো একটার মধ্যেও পড়ে না, যার ফলে এটার কোনো প্রয়োজন নাই। তোমরা দেখো বিপরীত দেখালে প্রয়োজন নেই। এরপরে দেখো এটা ভাড়া, বকেয়া ভাড়া, তাহলে আমরা বলছিলাম বকেয়া ভাড়া, এটা বলছো বকেয়া খরচ, তাহলে এটা বিপরীত দেখতে হবে, বকেয়া ভাড়া ডেবিট হবে এবং ভাড়া ক্রেডিট হবে। বকেয়া বা প্রদেয় ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট। অর্থাৎ সমন্বয় জাবেদাগুলোর যে বিশেষ জাবেদাগুলো হবে শুধু সেগুলোর উল্টন জাবেদা বা বিপরীত দাখিলা হবে। তো তোমরা আশা করছি এইটার মাধ্যমে তোমরা বেশ ভালো অবস্থায় পৌঁছে গেছো। আমরা গত ক্লাসে সমন্বয় জাবেদার যে একদম আদ্যপান্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখলাম সমন্বয় জাবেদা কার্যপত্রে কীভাবে প্রয়োগ করতে হবে, রেওবিল থেকে কার্যপত্র কীভাবে প্রস্তুত করতে হবে এবং রেওবিলে কীভাবে উপস্থাপন করতে হবে, সমাপনী দাখিলা বিপরীত দাখিলা কীভাবে উপস্থাপন করতে হবে এবং কীভাবে কার্যপত্র প্রস্তুত করতে হবে পরিপূর্ণভাবে, সেটা আমরা ইতিমধ্যে শিখেছি। এবং অন্যান্য যে দফাগুলো আছে মোটামুটি একটা সমন্বিত ক্লাস আমরা আজকে পেয়েছি। গত দিনের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা এবং আজকের যে ক্লাসটা আমরা এতক্ষণ করলাম, এই ক্লাস দুটা যদি তোমরা অ্যাবজর্ব করতে পারো, অর্থাৎ মনোগত করতে পারো, আমি আশা করছি তোমাদের এই সংক্রান্ত তেমন কোনো সমস্যা থাকার কথা নেই। তো ঠিক আছে, এখন করোনার ক্রান্তিকাল চলছে, তোমরা সবাই সতর্ক থেকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাই।